আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলা নিয়ে। অর্থাৎ বাংলাতে আমরা কিভাবে উত্তর লিখব, কিভাবে কোন দাগের প্রশ্ন আমাদের কিভাবে লেখা উচিত, সমগ্র প্রশ্ন কাঠামো এবং উত্তর লেখার কৌশল সম্পর্কে কিন্তু আজ আমরা আলোচনা করব। ইতিপূর্বে ঠিক সেম টাইপসের আলোচনা কিন্তু তোমাদের আমি জিওগ্রাফি নিয়ে করেছি। তো সেখানে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আমাদের লেখা উচিত, কোন জায়গায় কিভাবে খাতা সেট আপ করা উচিত সে সম্পর্কে আমি তোমাদের বলেছি। আজ ঠিক একই রকম ভাবে সমগ্র বাংলাটা নিয়ে আলোচনা করব, যে কারণে টোটাল ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসটা ভালো করে যদি তুমি বুঝে নিতে পারো বা তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু বাংলা পরীক্ষা একদম খুব সুন্দরভাবে তুমি কমপ্লিট করতে পারবে এবং সিস্টেমিক ওয়েতে কমপ্লিট করতে পারবে। যেখানে অনেক ক্ষেত্রে কিছু কিছু ভুল ভ্রান্তি হয়, যে স্যাররা আমি লিখলাম, স্যাররা নম্বর দিলেন না, কেন দিলেন না, বা নম্বরটা মিসম্যাচ হয়ে গেল, সেই বিষয়গুলো কিন্তু থাকবে না। এগুলো কিন্তু শিক্ষার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বা রিপ্রেজেন্টের ফ্যাক্টরটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর, কারণ তোমাকে পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে। ঠিক আছে, তো চলো বিষয়টা পরপর বুঝে নিই। তো প্রথমেই আমাদের যে বিষয়টা, আমাদের পরীক্ষা হলে পাবো আমরা পরীক্ষার খাতা। ঠিক এরকমই একটা মাধ্যমিকের খাতা কিন্তু আমরা পাবো। এবার এই খাতায় স্বাভাবিকভাবে আমাদের ইংরেজিটার উপরে সই করবেন, নিজের সাবজেক্টটা আমি লিখবো, সেকেন্ডারি এক্সামিনেশনের এখানে আমার সালটা লিখবো, নিজের নামটা লিখবো, অ্যাডমিট কার্ডে দেওয়া রোল, অ্যাডমিট কার্ডে দেওয়া নম্বর, নিজের রেজিস্ট্রেশন নম্বর যেটা অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন কার্ডেও দেওয়া থাকবে। আর স্বাভাবিকভাবে ল্যাঙ্গুয়েজ আমি কিসে লিখবো, বাংলা বা বেঙ্গলি। আমি এটা লিখলাম, ইংরেজিতেই আমি লিখবো স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ডে যেমনভাবে লেখা আছে। নেক্সট পেজ যেটা রয়েছে সেকেন্ড পেজ, এই পেজটাতে আমি কিন্তু কিছু লিখবো না। সেকেন্ড পেজ আমি এখানে কিছু লিখবো না, এবং তারপরেই যথারীতি আমি এখানে সুন্দর করে মার্জিনটা টানবো। প্রত্যেকটা পেজে আমি সুন্দর করে মার্জিনটা টানবো। এই যেখানে বিএসসি লেখা রয়েছে এর ঠিক ওপর থেকে আমি মার্জিনটা টানবো, আর একটি সাইড করে আমি টেনে নেবো। এই হলো আমার খাতা, এবং পরপর করে আমি লিখে যাব, কোনো পৃষ্ঠা বাদ দেব না। এবং শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা আবার লুজশিট নেব, সেই লুজশিটেও আমরা সঠিকভাবে ফিল আপ করবো, এবং তারপর আমরা লিখবো। এই হলো আমাদের খাতা। এটা নিয়ে খুব বেশি বোঝার কিছু নেই, একদম সিম্পল ব্যাপার। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রশ্নের উত্তরটা লিখবো কি করে, বা আমরা কিভাবে কি করব। একদম আমি পরপর আসবো, যেহেতু আমাদের আলোচনাটা খুবই প্রশ্ন কেন্দ্রিক, বা প্রশ্নে যেভাবে আমাদের থাকবে ঠিক সেভাবে আমাদের করতে হবে। তো প্রথমেই স্বাভাবিকভাবে আমাদের কি থাকবে, আমাদের বাংলাতে 17টা এমসিকিউ থাকবে, তাই তো। তো 17টা এমসিকিউ যখন থাকবে, আমাকে কিন্তু 17টা এমসিকিউ এরই উত্তর করতে হবে। কোনো এক্সট্রা প্রশ্ন আমার বাংলাতে কিন্তু এমসিকিউতে থাকে না। তো স্বাভাবিকভাবে আমাদের এক দাগের প্রশ্ন আসে, তো আমি তোমাদের সামনে ঠিক আগের মতো করে একটা খাতা এঁকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা আমার বেসিক পেজ। এই পেজের আমি এখান থেকে এই পর্যন্ত মার্জিন করলাম, তাই তো। মার্জিন করার পর আমার যেহেতু এক দাগ, আমি একদম খাতার উপরে লিখবো 1 নং প্রশ্নের উত্তর। কথাটা খুব সহজে বুঝে নাও, লিখে তলে দাগ দিলাম, হয়ে গেল। আমি স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন লিখবো। তাহলে প্রথমে আমার কত দাগের প্রশ্ন, 1 নং প্রশ্নে প্রথমে আমি লিখবো 1.1 দাগ নম্বর দিয়ে আমার উত্তরটা লিখতে হবে। প্রথমে আমাদের কি প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। ধরো একটা প্রশ্ন, ধরো আমি চললাম হে, কথাগুলো কে বলেছিল, নতুন সহকারী, নদের চাঁদ, নিমাই চাঁদ, বলাই চাঁদ। তো আমি চললাম হে, এই কথাটা কে বলেছিল? তোমরা সবাই জানি এটা কথাটা কে বলেছিল, নদের চাঁদ বলেছিল। তাহলে উত্তরটা কি, নদের চাঁদ। কোন দাগের অপশনে রয়েছে, ধরো খ দাগের অপশনে। আমরা অনেকে কি করি, পূর্ণ বাক্যে উত্তর দিই, অনেকে অনেক কিছু লিখি, কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দাগ নম্বর লেখো। ধরো খ দাগের অপশনটা ছিল, খ দাগ দিয়ে আমি এখানে কি লিখবো, নদের চাঁদ। বোঝা গেল? এই হয়ে গেল আমার উত্তর শেষ। তলে পারলে একটা দাগ দাও, না দিলেও কোনো ক্ষতি নেই। তারপরে যথারীতি আবার 1.2 দাগের প্রশ্ন। 2 দাগে ধরো কি প্রশ্ন রয়েছে, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা হলো কালিয়াকে মারার বুদ্ধি, বাড়ি থেকে পালানোর বুদ্ধি, জামা অদল বদলের বুদ্ধি, নাকি নতুন জামা কেনার বুদ্ধি। তাহলে উত্তরটা কি, উত্তরটা হচ্ছে জামা অদল বদলের বুদ্ধি। কত দাগে আছে, গ দাগে আছে। তাহলে আমি কি লিখবো, জাস্ট দাগ নম্বরটা লিখে জামা অদল বদলের বুদ্ধি। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে কিন্তু আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর লিখবো। এর থেকে বেশি কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তরটাই লিখবো। পূর্ণ বাক্যে লেখা, অকারণে সময় নষ্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এটা হলো এমসিকিউ লেখার নিয়ম। সবসময় চেষ্টা করবে পর পর উত্তরগুলো লেখা, একদম পর। যদি কোনোটা না জানা থাকে, ধরো 1.3 আমি জানি না, আমি আপাতত ফাঁকা রাখলাম, পরবর্তীতে যদি আমি জানি আমি লিখে দেবো। বোঝা গেল? না জানা থাকলে ফাঁকা থাক, কোনো কিছু যায় আসে না, কিন্তু পরপর রাখার চেষ্টা করবে। স্যাররা খাতা দেখে খুব মজা পায় এবং স্যারদেরও খুব ভালো লাগে। এবার আমরা চলে আসবো 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নে আমাদের কি রয়েছে, এসএকিউ টাইপের প্রশ্ন, তাই তো। এসএকিউ টাইপের প্রশ্ন, তো ঠিক একের জায়গায় আমি এখানে লিখবো কি, 2 নং প্রশ্নের উত্তর। এভাবেই আমরা শুরুটা করব। এবার এসএকিউ প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের পূর্ণ বাক্য উত্তরটা লিখতে হয়। যেমন ধরো একটা প্রশ্ন রয়েছে,
বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের রক্ত ছলকে উঠেছিল কেন? তাহলে আমি কি লিখবো? এখানে অনেকে স্টার্টিং দেয়, যে ধরো কেউ লিখলো যে প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। এসবের কিচ্ছু প্রয়োজন নেই। মনে রাখবে একদম ছোট্ট 15 থেকে 20টা শব্দের মধ্যে কিন্তু তোমাকে উত্তর লেখাটা শেষ করতে হবে, এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই। একদম মূল কথা, বুকের রক্ত হয়ে গেল ছলকে ওঠে তপনের কখন, যে কেন ছলকে উঠেছিল? কারণ তার ছোট মাসি এবং মেসো একদিন সন্ধ্যা তারা একটি সংখ্যা নিয়ে তাদের বাড়িতে আসে এবং তপন মনে করে যে তার লেখা সেই প্রথম দিন যে গল্প সেটা ওখানে ছাপা হয়েছে, এটা ভেবেই তার কি বুকের রক্ত ছলকে ওঠে। তার মানে কি এটুকুই হচ্ছে আমার মূল উত্তর। এই শুধুমাত্র মূল উত্তরটুকু লিখবে, বেশি উল্টো পাল্টা কথা বলার দরকার নেই, একদম জাস্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? এতেই ফুল মার্কস, পরিচ্ছন্নভাবে লিখবে। এবং একটা কথা বলি, তাহলে ধরো 2.1 আমি উত্তরটা লিখলাম, একের উত্তরটা লেখার পর আর একটা উত্তরের সঙ্গে না একটুখানি ফাঁকা রাখবে, মানে এই যে যখন শেষ হলো একদম এটার গায়ে গায়ে লিখবে না, একটুখানি ফাঁকা রাখবে, যেন মোটামুটি 1 আঙ্গুল ফাঁকা থাকে দুটো প্রশ্নের মধ্যে। তাহলে কি স্যারের খাতাটা দেখে নম্বরটা দিতে সুবিধা হয়। তারপরে দ্বিতীয় কোশ্চেন লিখলাম, তারপরে আবার একটু ফাঁকা রেখে তৃতীয় কোশ্চেন লিখলাম। এরকম ভাবে ফাঁকা রাখলে দেখবে খাতার পরিষ্কার পরিচ্ছন্নতাটাও সঠিক থাকে। বোঝা গেল কি বললাম? এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করবে। এইভাবে 2 দাগের প্রশ্নগুলো লিখলে, তারপরে যথারীতি 2.1 এর প্রশ্নগুলো গেল, তারপরে যথারীতি 2.1, তারপরে 2.11 হবে, 2.11, তারপরে 2.12, এইভাবে লিখলাম। এবার ঠিক একইভাবে 2.2 এর প্রশ্ন আমি লিখবো, মানে এটাও যেহেতু এসে কবিতা থেকে প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে স্বার্থান্য মতলববাজ এইসব অর্থে ব্যবহৃত হয়েছে, তো এইভাবে আমরা কবিতার প্রশ্ন লিখলাম। তারপরে যথারীতি আমরা প্রবন্ধের প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে প্রবন্ধের প্রশ্ন লিখলাম, ব্যাকরণের প্রশ্নগুলো লিখলাম। এবার ব্যাকরণের প্রশ্নে একটা কৌশলের কথা বলি তোমাদের, যেটা ছাত্রছাত্রীরা অনেকেই ভুল করো, সেই জায়গাটা একটু ঠিক করে দিই। স্বাভাবিকভাবে ব্যাকরণের তোমাদের বিভিন্ন টাইপসের প্রশ্ন আসে, কিছু লেখা প্রশ্ন, কিছু লজিক্যাল কোশ্চেন। তো লেখা কোশ্চেনগুলো আমি ঠিকঠাকভাবে লিখলাম। এবার ধর একটা প্রশ্ন এলো, আমাদের বায়ে গিরিখাত ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। তাহলে গিরিখাত, গিরিখাতের সমাস বের করতে আমরা কিভাবে করি, আমাদের কি হবে, ধরো সমাস বের করতে হবে। তাহলে কি করবো, আমি দাগ নম্বর দিলাম, দিয়ে প্রথমে আমি কি লিখবো, গিরিখাত শব্দটা লিখলাম, ঠিক আছে। শব্দটা লিখে তার পাশে আমি কি লিখবো, ব্যাস বাক্য লিখবো। তাহলে গিরিখাতের ব্যাস বাক্য কি হবে, গিরিখাতের ব্যাস বাক্য হচ্ছে গিরির মধ্যবর্তী খাত বা গিরির মাঝের খাত। তাহলে কি, গিরির মধ্যবর্তী খাত, মধ্যবর্তী খাত। এবার এটা তাহলে কোন সমাস, বড় থেকে ছোট হয়ে গেল, মাঝখানে ওয়ার্ড চলে গেল, তাহলে কি মধ্যপদ লোপ হয়ে গেল, তাহলে কি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তাহলে এখানে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এইভাবে 3টে শব্দই যেন পাশাপাশি থাকে, অর্থাৎ প্রথমে মূল শব্দ, তারপরে ব্যাস বাক্য, তারপরে সমাসের নাম। বোঝা গেল? এরকম ভাবে পরপর লাইন করে সাজিয়ে দেবে যখন সমাস নির্ণয় করতে বলবে। বোঝা গেল? এইভাবে করবে কিন্তু সমাস নির্ণয়ের কাজটা। এটা কিন্তু ছাত্রছাত্রীরা অনেকে ভুল ভ্রান্তি করে ফেলে, শুধুমাত্র সমাসের নাম লেখে, ব্যাস বাক্য লেখে না। এই কাজটা কিন্তু ঠিকঠাকভাবে করবে। আর নর্মালি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু এইভাবেই করবে। ধরো বাক্য পরিবর্তন যখন দেবে তখন ঠিক একই রকম ভাবে, তাহলে মূল বাক্যটা আমি আগে একবার লিখে নেব। ধরো এখানে প্রথম তাহলে মূল বাক্যটা লিখে নেব, মূল বাক্য লেখার পরে পরিবর্তিত বাক্য আমি এখানে করে দিলাম, বা বাচ্য পরিবর্তন করো, সেক্ষেত্রেও কিন্তু তাহলে প্রথমে মূল বাক্যটা লিখলাম, তাহলে পরিবর্তিত বাচ্য হয়ে কি হলো সেটা আমি এখানে লিখে দেবো, মানে দুটো লাইন পর পর লিখবো এক্ষেত্রে যখন বাচ্য পরিবর্তন এগুলো আসবে। আর কারক ধরো দিল, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই ঠিক একই রকম ভাবে প্রথমে কারকের পদটা লিখবো, তারপরে হচ্ছে কারকের তাহলে সেইটা কোন কারক সেটা লিখবো, তারপরে হচ্ছে বিভক্তি, কোন বিভক্তি সেটাও কিন্তু আমি লিখে দেবো। এই কাজটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, না হলে কিন্তু এখান থেকে নম্বরটা কিন্তু কাটবে। বুঝা গেল? এইভাবে আমরা লিখবো। এবার চলে যাবো আমি 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। দেখো 3 মার্কের প্রশ্ন লেখার জন্য যে বিষয়টা তোমাদের সবার আগে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যেগুলোতে পার্ট মার্কিং বেশি আছে সেইগুলো লেখার বেশি চেষ্টা করবে, কারণ পার্ট মার্কিং এর নম্বরটা বেশি ওঠে, এটা পরিষ্কার। এবার যেটা চালাকি সেটা আমি বলি, 3 মার্কের প্রশ্নে সবসময় মাথায় রাখবে যে স্টার্টিং মানে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন অংশ থেকে নেওয়া হয়েছে বা কার লেখা, তার উৎস কি, এটা উল্লেখ করা। স্টার্টিং এর মধ্যে একটা পার্টের মধ্যে সেই পার্টটা লিখে তার পরের পার্টে ওই প্রশ্নের মূল উত্তরটা লেখার চেষ্টা করবে, এবং অবশ্যই প্যারা করে, প্রথম প্যারায় স্টার্টিং, দ্বিতীয় প্যারায় তার মূল উত্তর। বোঝা গেল কি বললাম? মানে কোথা থেকে কোন অংশ থেকে কি নেওয়া হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন সেটা ফার্স্ট পার্টে দিয়ে দিলে, বা ধরো 2+1 বা 1+2 করে 3 মার্কের কোশ্চেন ডিভাইড করা থাকলো, তাহলে প্রথম পার্টে 1 মার্কের অ্যান্সার লিখলাম,
দ্বিতীয় পার্টে আমি 2 মার্কের অ্যান্সার লিখলাম। বোঝা গেল কি বললাম? এইভাবে পার্ট মার্কিং করে লিখলে কিন্তু আমরা 3-এর ভেতরে 3ই পেতে পারি বা পাবো। কি বললাম বোঝা গেল? কিন্তু আমি যদি পার্ট মার্কিং না করে একবারে গড় এসে গুণ রচনার মতো যদি সব একদম এরকম করে লিখে দিই, তাহলে কিন্তু 3-এর মধ্যে 2 দিয়ে বেরিয়ে যাবে টিচাররা। এই জন্য পার্ট মার্কিং করে লিখবে সমস্ত 3 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্নটা ঠিক সেম কেস। 5 মার্কের প্রশ্ন পার্ট মার্কিং হতে পারে, 2 + 3 হতে পারে। তাহলে 2 এর জন্য আমি একটা আলাদা পার্ট করলাম, একটা পার্টে লিখলাম, সেখানে আমি একটু প্যারা করে দুটো প্যারাতে উত্তর করলাম। ঠিক একই রকম ভাবে 3 এর পার্টটাও আমি আলাদা আলাদা ভাবে উত্তর করলাম। প্রথম পার্টের জন্য একটা বক্স করলাম, দ্বিতীয় পার্টের জন্য আমি আরো একটা বক্স করলাম। তাহলে কি হবে? আমি পার্টটা বুঝে দিতে পারবো যে না, এটা আমার প্রথম পার্টের উত্তর, এটা আমার দ্বিতীয় পার্টের উত্তর। এইভাবে আলাদা আলাদা বক্স করে তুমি উত্তরটা লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু লেখার মাধুর্যও ভালো হয়, লেখা দেখতেও ভালো হয়, তারপরে তোমার স্বাভাবিকভাবে টিচারদের নম্বরটা দিতেও সুবিধা হয়। এইভাবে কিন্তু তুমি 5 মার্কের প্রশ্নগুলো লিখবে, সেটা গল্প হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, যাই। বোঝা গেল? এইভাবে কিন্তু 5 মার্কের প্রশ্ন লেখার চেষ্টা করবে। তারপরে যথারীতি আমি চলে আসলাম নাটকের কোশ্চেন। একই ব্যাপার হয়ে গেল, কোনির কোশ্চেন ঠিক একই রকম ভাবে, তবে যে কিছু কিছু জায়গা আছে যেক্ষেত্রে কিন্তু পয়েন্ট উল্লেখ করে লেখা যায়। যেমন ধরো এতে রচনা উৎকট হয়, কি কারণে রচনা উৎকট হয় বা কি করলে এর প্রতিকার ঘটবে, তাহলে আমি এখানে পয়েন্ট করে লিখতে পারবি যে ত্রুটিপূর্ণ রচনা পদ্ধতি, ভুল ধারণা থেকে মানে বেরিয়ে আসতে হবে, ইংরেজি ভেবে বাংলায় লেখার যে সমস্যা সেটা ঠিক করতে হবে, তারপরে প্রতিকারের উপায় আলাদা করে পয়েন্ট করে আমি লিখতে পারি। যদি পয়েন্ট করার মতো প্রশ্ন থাকে বা কারো চরিত্র দিল, কোনি চরিত্র বা কৃতিশার চরিত্র, তাহলে কিন্তু আমি ঠিক সেইভাবে পয়েন্ট আউট করে লিখতে পারি। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবার হলো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদে আমাদের যে 4-5টা লাইন দেওয়া থাকে, সেই 4-5টা লাইনের যে আমরা অনেকে ভাবি না যে পুঙ্খানুপুঙ্খ অক্ষর ভিত্তিক বাংলা করতে হবে, সেটা কিন্তু নয়। চেষ্টা করবে থিমটা যেন ঠিকঠাক থাকে আর প্রত্যেকটা বাক্যের আলাদা 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 ভাবে অর্থস্বরূপ ব্যবহার করতে। একদম যে সেম ওয়ার্ড লাগবে এরকম কোনো কথা না। আমরা দেখেছি পরীক্ষার খাতায় বা অন্য সময় আমরা দেখেছি যে একটা শব্দের জন্য ছেলেমেয়েরা চুপচাপ বসে থাকে, স্যার এই শব্দটার অর্থ পাচ্ছি না। প্রয়োজন নেই, তোমার যে ভাবনাটা আসছে সেই ভাবনার থেকে তুমি লিখে দাও, সেক্ষেত্রেও কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে এবং ঠিকঠাক লেখার চেষ্টা করবে। ভুলভাল লিখবে না, উল্টোপাল্টা লিখবে না। আর যে 4টে বা 5টা বাক্য, সেই 4টে বা 5টা বাক্যকে তুমি কিন্তু একদম স্পষ্ট করে উল্লেখ করবে। ঠিক আছে? একই লাইনে পরপরই লিখে যাবে, কিন্তু প্রত্যেকটা লাইনের শেষে যেন দাড়ি চিহ্ন থাকে, সেটা যেন মাথায় থাকে। তারপরে আমাদের রয়েছে সংলাপ বা প্রতিবেদন। এটা স্বাভাবিকভাবে নতুন করে শিখিয়ে দেখার প্রয়োজন নেই, ফালতু গায়ে যাবে না। স্টার্টিং ঠিকঠাক রাখবে বা কীভাবে সংলাপ প্রতিবেদন লিখতে হয় এই বিষয়ে আমি অনেক ক্লাস নিয়েছি, যেভাবে লিখতে বলেছি সেইভাবে লেখার চেষ্টা করবে। তারপরে রচনায় অবশ্যই পয়েন্ট উল্লেখ করবে এবং রচনার জন্য তোমাদের সব থেকে নেগেটিভ যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা একদমই সময় দাও না। রচনাতে উল্টোপাল্টা না লিখে রচনাতে একটু সুন্দরভাবে পয়েন্ট আউট করে কোটেশন দিয়ে লেখার চেষ্টা করবে এবং রচনার জন্য একটু সময় দেবে। এইগুলো কাজ। আর খাতাপত্র গুছিয়ে রাখবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সময় ঠিকঠাকভাবে মেইনটেইন করবে। প্রথম 1 ঘন্টার মধ্যে শর্টের যে পার্টটা আছে সেটা লেখার চেষ্টা করবে। শর্টের পার্ট প্লাস 3 মার্কটা টেনে দেওয়ার চেষ্টা করতে হবে প্রথম 1 ঘন্টায়, তাহলেই কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তারপরে 5 মার্ক, তারপরে যথারীতি লাস্টের ঘন্টায় তোমার রচনা, তারপরে সংলাপ প্রতিবেদন, বঙ্গানুবাদ, আর কোনি থেকে হয়তো একটা কোশ্চেন তোমার টানতে হতে পারে। এইটা বাদ দিয়ে বাদ বাকি মিডিলের টাইমটা শুধু গল্প, কবিতা, প্রবন্ধ, এই পার্টটা তোমার মিডিলের ঘন্টায় কমপ্লিট করতে হবে। এইভাবে কিন্তু নিজেকে সেট আপ করে নিতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারবে না। আর এই যেভাবে লিখতে হবে, যেভাবে খাতা সাজাতে হবে, সেটা আমি তোমাকে বলে দিলাম। তো এইভাবে কাজ কমপ্লিট করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, অবশ্যই ভালো মার্কসও কিন্তু তুমি পাবে। এই কথাগুলো মনে রেখো। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানিও। তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন শেয়ার করে দিয়েছি, প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেও, ওর মধ্যেই প্রশ্ন থাকবে, ওর বাইরে আসবে না। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।